আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী আইন অধ্যাদেশ আকারে সংশোধন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হতে পারে আজ। শরীয়তপুরে নতুন কর্মস্থলেও অনুপস্থিত জুলাই হত্যা মামলার আসামি এসআই মাসুদ। আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে পোড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। নির্দেশ দিয়েও বন্ধ হচ্ছে না ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল। ত্রুটিমুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত সরকারের, আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার পর এলোমেলো গোটা পরিবার। সন্তান হারানোর শোকে কাতর মা, অন্যের সহায়তায় চলছে সংসার। কূটনীতির হিসাব নিকাশে দীর্ঘদিন ধরে আসিয়ান জোট বঞ্চিত বাংলাদেশ। কুয়ালালামপুরে শীর্ষ সম্মেলনে তুলে ধরা হতে পারে সদস্য হওয়ার প্রস্তাব। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে এবার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদিত সংশোধনীর গেজেট আজ প্রকাশ হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, এর ফলে সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কর্মকাণ্ড নিষিদ্ধ করা যাবে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন হওয়ার সম্ভব হবে দলের বিচার। মাইনুল মারুফের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয় শনিবার রাতে। জানানো হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা দিতে এ পদক্ষেপ। আর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা চলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এরপরই সংশয় দেখা দেয় আইন নিয়ে। আগের সন্ত্রাস বিরোধী আইনে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধের সুযোগ ছিল না বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করা, অখণ্ডতা বিনষ্ট করা, সংহতি বিনষ্ট করা এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, এই 4টার উদ্দেশ্যে যদি হত্যা কিংবা অন্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেগুলো আইনে বলা আছে করেন, তাহলে সেই সংগঠনকে, সেই সত্তাকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারবেন। রোববার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইনজীবীরা বলছেন, এর ফলে নিষিদ্ধ না করেই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত হলো। সরকার যে সংশোধনীটা কিছুক্ষণ আগে যেটা অনুমোদন করেছে এবং যেটা অধ্যাদেশ আকারে শিগগিরই হয়তো জারি হবে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো সংগঠনকে নিষিদ্ধ করছে না, প্রকারান্তরে সেই সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ করছে। এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার যে উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত, তারাই সেটি এই আইন সংশোধনের মাধ্যমে করতে যাচ্ছে। অ্যামেন্ডমেন্টে একটি দল নিষিদ্ধ না করেও তার কর্মকাণ্ডের সহিত সংশ্লিষ্ট তাদেরকে নিষিদ্ধ করার এই একটা বিধানের প্রয়োজন ছিল এবং বিধানটা হয়েছে এবং সেই বিধানের মাধ্যমে এটি কার্যকর হবে। উপদেষ্টা পরিষদের শনিবারের বিশেষ বৈঠকে ট্রাইব্যুনাল আইনেও সংশোধনীর সিদ্ধান্ত হয়, যেটি গেজেট আকারে প্রকাশ হয়েছে রাতে। সংশোধনী বলে, এখন সাজা হিসেবে দল নিষিদ্ধের পথ তৈরি হয়েছে। কোনো সংগঠন যদি বিচারে প্রমাণিত হয় তার বিরুদ্ধে অভিযোগসমূহ, তবে ট্রাইব্যুনাল উক্ত সংগঠনকে ব্যান করতে পারবে, তার সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে, অথবা তার সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবে। গণঅভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সহ নেতাদের বিরুদ্ধে গণহত্যা মামলার বিচার প্রক্রিয়া চলছে ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলার আসামি।
প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম লেখেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরই মধ্যে জুলাই গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশের অডিও ফরেনসিক সহ বহু প্রমাণ মিলেছে। ছাত্র জনতার আন্দোলনে 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কোথায় আছেন তা বলতে পারছেন না কর্মস্থল শরীয়তপুরের পালং থানার কর্মকর্তারা। তবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলছেন, ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকায় গ্রেফতার এড়াতেই গা ঢাকা দিয়েছে আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক মাসুদ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তারা। জুলাই অভ্যুত্থানে গুলিতে নিহত 6 জনের মরদেহ একটি ভ্যানে স্তূপকৃত অবস্থায় ঢাকার আশুলিয়া থানার সামনেই আগুন দেয়া হয়। মরদেহ পোড়ানোর বিভৎস এই দৃশ্য প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে। এই ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন সজলের মা বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। আসামি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে। সেই মামলার আসামি আশুলিয়া থানার তৎকালীন পরিদর্শক মাসুদুর রহমান বদলি হয়ে গত বছরের 15 ডিসেম্বর শরীয়তপুরের পালং থানায় যোগ দেন। কয়েক মাস দায়িত্ব পালন করলেও গত 24 এপ্রিল থেকে লাপাত্তা মাসুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা বলছেন, গ্রেফতার এড়াতেই গা ঢাকা দিয়েছে মাসুদ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এই হত্যার সাথে তিনি জড়িত ছিলেন, এটা যখন তিনি জানতে পেরেছেন, যে শরীয়তপুরবাসী জানতে পেরে গেছে, যার ফলে উনি এখান থেকে পালিয়ে গেছেন। তাদের যারা মদতদাতা একবারে হায়ার ফোর্স থেকে, হায়ার লেভেল থেকে তাদেরকে ফোর্স করা হয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার বিরোধী অপরাধের জন্য এই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মাসুদ আত্মগোপনে যাওয়ার পর তার স্থানে নতুন এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদেরকে সঠিকভাবে জানিয়ে অনুপস্থিত না, এটা আসলে ওনার কাছ থেকেও আমরা ক্লারিফিকেশন পাচ্ছি না। আমরা এখন প্রতিবেদন দিয়ে তদন্ত করতেছি, কমিটি করা হবে, তারপরেই আমরা বলতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে আগামী 25 মে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ব্যাটারি চালিত অটোরিকশা এখন গলার কাটা। সড়কে চলতে দিলে বিপদের শঙ্কা, আবার নির্দেশ দিয়ে বন্ধ করা যাচ্ছে না। জনবহুল নগরে সাধারণের চলাচলের জন্য বিকল্প তৈরি হয়নি। এই অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশা ত্রুটি মুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যদিও বিষয়টিকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমান সবুজের রিপোর্টে দেখব বিস্তারিত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। দম ফেলার ফুরসত নেই। পুরনো প্যাডেল রিকশা ভেঙে চলছে ব্যাটারি রিকশায় রূপান্তরের কাজ। সমানতালে চলছে চীন থেকে আমদানি করা খুচরা যন্ত্রাংশ দিয়ে নতুন অটোরিকশা তৈরি। রাজধানীর হাজারীবাগের বউবাজারে এই গ্যারেজে কাজ করেন 28 শ্রমিক। একদিনে তারা পুরনো প্যাডেলের অন্তত 30টি রিকশাকে রূপ দেন বাংলার টেসলা খ্যাত অটোরিকশায়। বউবাজারের 2 কিলোমিটারের মধ্যে এরকম গ্যারেজ অন্তত 20টি। এখান থেকে তৈরি শতাধিক রিকশা প্রতিদিন নামছে রাজধানীর অলিগলিতে। ব্যাটারি চালিত অটোরিকশা চালানোয় পরিশ্রম একেবারেই কম, আয়ও কয়েক গুণ বেশি। তাই প্যাডেলের রিকশা ছেড়ে এসব ব্যাটারি চালিত অটোরিকশাকেই বেছে নিচ্ছেন চালকরা। আর খুব অল্প সময়ে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানো যায় বলে ঝুঁকি জেনেও এসব অটোরিকশাকেই চলাচলের বাহন হিসেবে ব্যবহার করছেন যাত্রীরাও। ফলে যেটি হয়েছে, জ্যামিতিক হারে বেড়েছে রাজধানীতে এই যন্ত্রযানের সংখ্যা। আমার বাংলা রিক্সা উঠেই না, ডাকতেছি মামা আয়েন, তাও উঠতেছে না। বাধ্যগত এখন অটো চালাইতেছি। চাকরি করতাম, তারপর আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে এখন তো অন্য কিছু কাজ করার মতো সমস্যা নেই, যাকে আমি অটো রিক্সা চালাই দেবো, বাধ্যমূলক। অল্প পথের জন্য ভাড়া কম লাগে, এই জন্য আমরা অটো রিক্সাতে উঠি। আর এইদিকে তো বাস চলাচল করে না।
রাজধানীতে এরকম অটোরিকশার সংখ্যা কত জানে না ২ সিটি কর্পোরেশন। তবে রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের হিসাবে ২০২৪ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১২ লাখ, আর ৫ আগস্টের পর বেড়েছে ৩০%। দৈনিক ৪০০ টাকা জমা ধরে বছরে লেনদেন ২১,০০০ কোটি টাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, বিকল্প যানবাহনের ব্যবস্থা করা দরকার। এই দুটো জায়গাতে চিহ্নিত করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া উচ্ছেদের মধ্য দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, এটাও আমি মনে করি সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। পরিস্থিতি যখন তখন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দলের তৈরি করা নতুন মডেলের অটোরিকশার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা অনুমোদন দিব, নাম্বার প্লেট দিব, কিন্তু কন্ডিশন আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যেই বাহনটা নিয়ে রাস্তায় নামা হবে সেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে একটা রিক্সা দেওয়া হবে, অতিরিক্ত কোনো রিক্সায় অনুমোদন দেওয়া হবে না। কি থাকবে নতুন মডেলের এই অটোরিকশায়? বিশেষজ্ঞরা জানালেন, এতে হাইড্রোলিক ব্রেক সহ ১৬ ধরনের বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা অনেকটাই নিশ্চিত করবে নিরাপত্তা। মোস্ট অফ দ্য ভেহিকেলে পৃথিবীতে এখন আর মেকানিক্যাল ব্রেক ইউজ হয় না। সো আমরা মোস্ট অফ দ্য ভেহিকেলে যেটা ইউজ হয় সেই ধরনের হাইড্রোলিক ব্রেক সিস্টেম ৩ চাকায় ইন্ট্রোডিউস করেছি, যার ফলে আমরা আশা করি যে আগের তুলনায় অনেক ভালো আমরা ব্রেকিং পারফরমেন্সটা পাবো। তবে এই সিদ্ধান্তকে মন্থর গতির ঢাকার জন্য আত্মঘাতী বলছেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। এই সরকারের যদি আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা করছে বলতে হবে। যত দ্রুত সম্ভব এই সরকার বাস রুট ফ্র্যাঞ্চাইজটা বিকল্প হিসাবে জনগণের সামনে দিক। ঢাকার উত্তর সিটিতে অনুমোদন আছে ৩০,১৬২ রিকশার, আর দক্ষিণে এই সংখ্যা ১,৯০,২১৭টি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 4 সন্তানের মা, একটি অঘটনে জীবন পুরোপুরি এলোমেলো। বলছি মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মা আয়েশা আক্তারের কথা। শিশু সন্তানটির চলে যাওয়ার 2 মাস হতে চলেছে। কেমন আছেন আয়েশা আক্তার? আলিমুজ্জামান উজ্জ্বলকে নিয়ে মাগুরার শ্রীপুরে আসিয়াদের বাড়িতে গিয়েছিলেন সহকর্মী তাজনুল ইসলাম। নাহিদ হোসেনের ক্যামেরায় পরিবারটির কথা জানবো তার কাছ থেকে। কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে? কষ্ট হইল মনের আগুন, বুকের মধ্যে জ্বলে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ নক্ষত্রের রাত নাটকে হাসানের জবানে বলেছিলেন লাইনগুলো। আদরের মেয়ে আসিয়াকে হারানোর পর মা আয়েশা আক্তার ভেতরে ভেতরে সেই কষ্টকেই লালন করে চলেছেন। একসময় মাগুরার শ্রীপুরের এই বাড়ি ছিল মুখর। ভাই বোনেরা মিলে মাতিয়ে রাখত তাদের মাকে, অথচ এখন সবকিছু কেমন ফাঁকা। 4 সন্তানের জননী আয়েশা আক্তারের সাথে আছেন কেবল 2 জন। আসিয়ার মেজ বোনকে ভর্তি করে দেয়া হয়েছে দূরের একটি আবাসিক মাদ্রাসায়। বাচ্চারাও তো সুস্থ নেই, সুস্থ আছে। এই যে বড় মেয়েটার টেনশন থাকে, ভয় থাকে ওর সবসময় দেহের ভিতর, যে ওরা যেন কোন সময় এসে আবার আমার মারবে না, এই ভয় বেশি পাই। মানসিক ভারসাম্যহীন আসিয়ার বাবার খোঁজ নেই বেশ কয়েকদিন ধরে। এ যেন আয়েশা আক্তারের দুশ্চিন্তার আরেকটি অধ্যায়। দরিদ্র এই পরিবারটি মানুষের কাছ থেকে যে সহায়তা পেয়েছিলেন তা দিয়ে চলছে সংসার। তবে ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ আসিয়ার মায়ের। একই সঙ্গে চান মেয়ে হত্যার বিচারও। যেভাবে আসিয়ার মৃত্যু হয়েছে সেভাবে ওর মৃত্যু হবে, যাতে আসিয়ার আত্মাটা শান্তি পায়। এইটুকু হইলে আমার সবচেয়ে বড় চাওয়া, যাতে আর কোনো আসিয়ার মার যাতে বুক খালি না হয়, আর কোনো আসিয়া যাতে নির্যাতনের শিকার না হয়। আসিয়াকে ধর্ষণ আর হত্যার সাথে জড়িতরা আছে কারাগারে। মায়ের বিশ্বাস সর্বোচ্চ শাস্তি হবে অপরাধীদের, শান্তি পাবে আসিয়ার বিদেহী আত্মা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। দক্ষিণ পূর্ব এশিয়ার 10 রাষ্ট্রের জোট আসিয়ান বৈশ্বিক অর্থনীতির প্রায় 9% এখন তাদের নিয়ন্ত্রণে। অথচ ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান হলেও এই অঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বেশ সীমিত। তবে পরিবর্তনের আশায় আবারও চলছে কূটনৈতিক তৎপরতা। চলতি মাসেই কুয়ালালামপুরে আসিয়ানের শীর্ষ সম্মেলনে সদস্য হবার প্রস্তাব পুনরায় তুলে ধরতে পারে বাংলাদেশ। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন।
অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের যাত্রা শুরু ১৯৬৭ সালে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পারস্পরিক অবিশ্বাস ও সংঘাত সমাধানে ব্যাংককে একটি আলাদা রাষ্ট্রজোট গঠনের উদ্যোগ নেয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। সেই যাত্রায় পরে যোগ দেয় ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একসময় যেসব দেশ শুধু নিজেদের রক্ষা করতে চেয়েছিল, এখন তারা এশিয়ার বাণিজ্য ও রাজনীতির বড় প্রভাবক। বঙ্গোপসাগরের পাশে ভৌগোলিক অবস্থানের সুবাদে শুরু থেকেই আসিয়ান সদস্য হবার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ছিল দেশি পণ্য নিয়ে ৭০ কোটি জনসংখ্যার নতুন বাজারে প্রবেশ এবং আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা বৃদ্ধি। যদিও কূটনীতির হিসাবে বরাবরই পশ্চিম কিংবা ভারত ও চীনের বলয়ে থেকেছে বাংলাদেশ। জোটেনি আসিয়ানের সদস্যপদ, তবে ২০০৬ সালে জায়গা মেলে সংগঠনটির রিজিওনাল ফোরামে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে আসিয়ানের সদস্য হবার আগ্রহ দেখান ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সংগঠনভুক্ত দেশের সরকার প্রধানদের কাছে এই বিষয়ে সমর্থনও চান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, চায়না, এই 15টা দেশ মিলে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ করেছে। $28 ট্রিলিয়ন এখন এই মুহূর্তে, $28 ট্রিলিয়ন অর্থনীতি। এখন আসিয়ানের, এটা আসিয়ান কেন্দ্রিক, আসিয়ানে এটাকে তৈরি করেছে রিমেনিং অন দ্য সেন্টার। তো আমরা যদি আসিয়ানের একবার যুক্ত হতে পারি, তাহলে আপনি এই আরসেপেও যুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি। আসিয়ান অঞ্চলে জিডিপির আকার $4 লাখ কোটি। অথচ এই বিশাল অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ সীমিত, যা মোট বৈশ্বিক বাণিজ্যের মাত্র 10 ভাগ। বলা হচ্ছে আসিয়ানের সদস্যপদ মিলে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে, হাতবদল হবে প্রযুক্তি, বাণিজ্যে কমবে ভারত নির্ভরতা। আমরা লো কোয়েস্ট হয়ে গেছিলাম, যেখান থেকে খুব বেশি কিছু পাওয়া ছিল না। লো কোয়েস্ট ভেরি ডাইনামিক কান্ট্রিজ এবং ইকোনমি, তাদের ওখান থেকে অনেক কিছু লেসন লার্ন করার সুযোগ আছে। তারা প্রোডাকশন নেটওয়ার্কটা ডেভেলপ করেছে নিজেদের মধ্যে এবং একটা পর্যায়ে তারা এখন অনেক উন্নত হয়ে গেছে। আসিয়ান কিন্তু সার্কের সমসাময়িক সময়ে তৈরি হয়ে অনেক এগিয়ে গেছে তাদের আগানোর ক্ষেত্রে। বাংলাদেশ নতুন করে ঢুকলে সেখানে সবচেয়ে বড় বিষয় একটা আছে, রাজনৈতিক একটা তাদের সাথে সম্পর্ক থাকতে হবে এবং তাদেরকে মানতে হবে আসিয়ান দেশগুলোকে। চায়নাও এখানে একটা বড় ফ্যাক্টর আছে, সুতরাং সেই বিষয়টা থাকবে। চলতি মাসে আসিয়ানের 46তম শীর্ষ সম্মেলন বসবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আয়োজনে যোগ দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খুলনার দৌলতপুর থেকে চুকনগর সড়কের দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার, যার অধিকাংশই ঝুঁকিপূর্ণ। ভাঙা সড়কে প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সড়কে চলাচলকারীদের। এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। দ্রুত কাজ করার শুরুর দাবি ভুক্তভোগীদের। খুলনার দৌলতপুর থেকে চুকনগর সড়কের বেশিরভাগ অংশই এমন খানাখন্দে ভরা। বছরের পর বছর পার হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। উঁচু নিচু তো আছেই, কোথাও কোথাও ইট সুরকি উঠে সড়কে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এতে চলাচলকারী যানবাহনের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। গাড়ির ড্যামারেজ দিতে মহাজনের সব শেষ। গাড়ির পিছনে এক্সট্রা প্রতি মাসে অন্তত 5,000 টাকা বেশি খরচ হচ্ছে। অনেক গাড়ি নিয়ে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছি। ভাঙা রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারীদের। রেহাই মেলে না রোগী কিংবা স্বজনদেরও। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। সমস্যায় সড়কের পাশে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরাও। বৃষ্টিতে পানি বেঁধে যায়, মাছাড়িদের মতন হয়ে যায়। প্রেগনেন্ট রোগী নিয়ে আমাদের যেভাবে যাওয়া উচিত সেভাবে যেতে পারি না, তার অনেক কষ্ট হয়। একটা রোগী সময় মতন নিয়ে আমরা পৌঁছতে পারতেছি না। অসুস্থ মানুষ যেরকম একটু গাড়িতে তাড়াতাড়ি নিয়ে যাবে ডাক্তারের কাছে, তাতেও সমস্যা হচ্ছে। সারাদিন যে পরিমাণ ধুলা ওড়ে, তাতে দোকানে বসাই কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। রাস্তার পরিস্থিতি যখন এতটাই দুর্বিষহ, তখন ক্যামেরার সামনে কথাই বলতে চান না সড়ক বিভাগের নির্বাহী কর্মকর্তা। যমুনা টেলিভিশনের ক্যামেরা বন্ধের অনুরোধ জানান তিনি। বক্তব্য দিতে পারবো না, এটা হলো বক্তব্য। আর যদি অন্য কোনো প্রশ্ন না থাকে, ক্যামেরা মনে হয় বন্ধ করাটা ভালো। চুকনগর রাস্তা খারাপই, কিন্তু আসলে বক্তব্য দিতে গিয়ে যদি নিজের ইয়েটা নষ্ট হয়, সেটা আসলে তেমন ভালো লাগে না। খুলনা থেকে চুকনগর পর্যন্ত প্রায় 30 কিলোমিটার সড়ক দিয়ে যাতায়াত করে ডুমুরিয়া, ফুলতলা ছাড়াও যশোর, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার কয়েক লাখ মানুষ।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঢাকার কেরানীগঞ্জে শোভাঢ্যা খাল পরিদর্শন শেষে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এটাতে যাবে কেন? কারণ অন্যান্য খাল ঢাকায় যেগুলো আমরা করছি সেগুলোতে আমরা কেবল মাটিটা খনন করছি, কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখানে খালটাই আবার অনেক জায়গাতে নতুন করে করতে হবে। খালের ফ্লো বলতে তো আসলে কিছু নেই। হ্যাঁ, এবং এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না, খালের পার বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। এবং এখানে এসে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখন যে কাজটা করা হয়েছে, মাটি কাটা হয়েছে, এটা হচ্ছে সিটি জরিপ অনুযায়ী, কিন্তু প্রকল্পে আসলে আছে আমাদের সিএস জরিপ অনুযায়ী। সিএস জরিপ অনুযায়ী খালটা অনেক বেশি প্রশস্ত। তো সেই জন্য আমার উপলব্ধিটা নিজে বুঝবার জন্য এখানে এসেছি, এবং আমি আজকে এখান থেকে যে ফাইলটাতে ফাইনাল চিঠিটা ইস্যু করার দরকার, সেই ফাইনাল চিঠিটা আমরা ইস্যু করে দেব। এই খালটাকে ফেরত আনা, এটাতে প্রবাহ ফেরত আনা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু এই প্রকল্পটা এই জুনে শুরু হয়ে আগামী জুনে যখন শেষ হবে তখন অন্তত খালের অবয়বটা দেখতে পাবেন। এখন তো খালের উপর শুধুমাত্র আমি প্লাস্টিক দেখে আসলাম আর ময়লা আবর্জনা দেখে আসলাম। খালটাকে আমাদের উই হ্যাভ টু গিভ লাইফ ব্যাক টু দ্য খাল। খালের প্রাণটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এর আগেও বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সময় খাল নিয়ে বিভিন্ন কোটি টাকারও প্রকল্প এসেছিল। তো কেরানীগঞ্জবাসীর জন্য কোনো মেসেজ আছে কিনা, আদতে এই কাজটা কবে নাগাদ শেষ হবে? শুনুন, কেরানীগঞ্জবাসীর কাছে একটা মেসেজ হচ্ছে যে সরকার শত কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে, জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কথা বলছেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। গত কয়েকদিনের ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি চালু রয়েছে। প্রতিদিনই আসছে কিছু কিছু চালান, তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও এই পথে যাত্রী পারাপার বন্ধ রেখেছে বিএসএফ। পরিস্থিতি স্বাভাবিক হলে গতি ফিরবে বন্দরে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর বছর জুড়ে ভারত থেকে আমদানি হয় কয়লা, পাথর সহ বিভিন্ন পণ্য। বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, লুঙ্গি, মশারি সহ নানা পণ্য। গত কয়েকদিনে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও কিছু কিছু পণ্য আসছে বর্ডার ক্রস করে। তবে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরেও এই পথে কোনো যাত্রী পারাপার হতে দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন সহ শ্রমিকদের প্রতিদিনকার কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। নাকুগাঁও স্থলবন্দরে কোনো সমস্যা, কোনো নেই, মাল লোড আনলোড সবই ঠিক মতো হইতেছে, কোনো ধরনের কোনো সমস্যা। এখানে মোটামুটি গাড়ি আসতেছে যাইতেছে, এখানে কোনো প্রবলেম নাই, এমনিতে কোনো ঝামেলা নাই। তবে যাত্রী পারাপার বন্ধ থাকায় ব্যবসায়ীরা ভারতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী না আনতে পারায় আমদানিতে তৈরি হয়েছে কিছুটা ধীরগতি। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা বন্ধ হলে এসব অবস্থা স্বাভাবিক হবে বলে আশা বন্দর কর্মকর্তাদের। স্বাভাবিক গতিতে কাজ চলছে বাংলাদেশ থেকে, অথচ বিএসএফ রিসিভ করছে না যাত্রী। আমদানি রপ্তানি বর্তমানে কোনো সমস্যা নাই, ধীরগতিতে হলেও চলছে। চলমান সকল উত্তেজনাকর পরিস্থিতি বন্ধ হয়ে স্বাভাবিক হবে বন্দরের সার্বিক কার্যক্রম, এমনটাই আশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালীতে নদী ভাঙনে বিলীন হচ্ছে অনেক ভূমি। বৃষ্টির মৌসুম না আসতেই বেঁচে থাকা নিয়ে শঙ্কায় আছেন মানুষ। অবৈধভাবে বালু উত্তোলন, বাঁধ নির্মাণ না করাকে দায়ী করছেন স্থানীয়রা। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নদী তীর রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। বর্ষার আগেই ভাঙছে দুই তীর। অস্তিত্ব সংকটে চর এলাহি ইউনিয়নের মানুষ, তাই বাঁধের দাবিতে জড়ো হয়েছেন নদীর তীরেই। বামনী, ফেনী আর মেঘনা তিন নদীর মোহনায় এই চরের অবস্থান। নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই ভূখণ্ডে বিলীন সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ, স্কুল, ধর্মীয় স্থাপনা আর ফসলি জমি। মানচিত্র থেকে হারিয়েছে চর বালুয়া, গুচ্ছাগ্রাম, চর মজিব সহ 15টি গ্রাম। বিগত 15 বছরে ক্ষতিতে আমাদের যে নদী ভাঙ্গনের কারণে 10,001 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 8,000-এর অধিক বাড়ি
নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অন্তত এক্ষেত্রে 1.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা আসতেছে যে এখনো আমরা আতঙ্কের মধ্যে আছি, বাড়িঘর সব ভাঙি চলে গেছে, এখনো যেখানে আছি এখানেও ভাঙি চলে যেতেছে। তাদের অভিযোগ, নির্মিত বামনি রেগুলেটর বন্ধ করে রাখা, বাঁধ নির্মাণ না করা, বালুবাহী নৌযানের ঢেউয়ের আঘাতে তীব্র হচ্ছে ভাঙন। দ্রুত ক্রস ড্যাম নির্মাণের দাবি তাদের। অসাধু বালু ব্যবসায়ীরা হাজার হাজার বালু ট্যাঙ্কার এখান দিয়ে আসা নামা করতেছে। বালু ট্রলারের ঢেউর কারণে, লোনা পানির কারণে আমাদের এই নদী দিন দিন বড় হয়ে আমাদের সরালাই বিলীন হওয়ার উপক্রম করতেছে। বাসীর পক্ষ থেকে দাবি করছি দ্রুত সময়ের মধ্যে যেন ক্রস ড্যাম নির্মাণ করে আমাদের নদী ভাঙন থেকে আমাদেরকে রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ডে দায়িত্বরত কর্মকর্তা বলছেন, নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মানে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করছি। এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে কয়েকটি ওয়ার্ড। আসন্ন বর্ষায় কি হয় সেই আতঙ্কে নদী তীরবর্তী মানুষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। সাতক্ষীরায় বিপাকে পড়েছেন আম চাষিরা। অভিযোগ, সিনজেন্টার চটকদার বিজ্ঞাপন ফাঁদে পড়েছেন তারা। হরমোন ওষুধ কালটার প্রয়োগে ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছেন চাষিদের উপরে। তদন্তের আশ্বাস কৃষি বিভাগের। ফেসবুকে চটকদার এমন বিজ্ঞাপন সিনজেন্টার, তাতে আকৃষ্ট সাতক্ষীরার অনেক আম চাষি। দেখতে চায় মাঠ পর্যায়ের চিত্র। সাতক্ষীরা পৌরসভার পারকুকরালি এলাকার কবিরুল ইসলাম, তার দাবি ডিলারের পরামর্শে ব্যবহার করেছেন সিনজেন্টার হরমোন ঔষধ কালটার। কেমন ফলন পেয়েছে তিনি? যারা ডিলার তাদের কাছ থেকে নিয়ে সেই আমাকে আশ্বাস দিয়েছে। তো আমি সেই তার কথার মতো পরিপ্রেক্ষিতে আমি এইটা ব্যবহার করি। বাগানে ব্যবহার করার পরে এখন দেখছেন আপনারা আমার এই 8 লক্ষ টাকার বাগানে 8,000 টাকার আম নাই। সদর উপজেলার ঘুটের ডাঙ্গি এলাকার শফিকুল ইসলাম, গেল 2 বছর বিদেশ গেছে তার বাগানের আম। এবার ফলনে বিপর্যয়। আরও অনেকের একই অবস্থা। এজন্য সিনজেন্টাকে দায়ী করছেন তারা। যার মাধ্যমে নিই দোকানদার, ওনার কাছ থেকে বলার পরে উনি বললো যে কোম্পানি তো ভালো, কোম্পানি তো অনেক বড় কোম্পানি। আমি সেই বিশ্বাসে কালটার ব্যবহার করেছি। এই কালটার ব্যবহার করার কারণে এই পুরো বাগানটা, আমার এই প্রায় 3 লক্ষ টাকার বাগান পুরোটাই নীল। যেটা গাছের উপকারিতা হয়, আমাদের সন্দেহ যে কেমিক্যালটা হচ্ছে কম দিয়েছে বা দেয়নি। কোম্পানির অফিসারদেরকেও আমরা জানাইছি অনেকবার। এখন অফিসাররা আমাকে আশ্বাস দেয় যে আমরা আজকে না কালকে না পরশুদিন, একভাবে আমাকে 8-10 বার ডেট দিছে। আমি চাষিদেরকেও সেভাবে বলেছি, তারা আসতেছে না। চাষিরা বলছেন, কোম্পানির পরামর্শ গাছে মুকুল আসার 90 দিন আগে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে কালটার, দিতে হবে 2 বার, তাহলে ফলন নিশ্চিত। সাতক্ষীরার যে সকল চাষিরা এই নিশ্চয়তার ফাঁদে পড়েছেন তারা নিঃস্ব। সম্প্রতি ভুক্তভোগী শফিকুলের বাগান পরিদর্শন করেন সিনজেন্টার 3 প্রতিনিধি। ঘটনাস্থলে যায় যমুনা টেলিভিশন। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কেউ। তারা দায়ী চাপাচ্ছেন চাষিদের উপর। আপনার মাল নিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত, সেটা কোম্পানি দেখবে কি করা যায়, সেজন্য তো হয়েছে। আপনিও তো বাগানে দেখলেন, কি বলবেন এখন? বলিনি, এটা দেখলাম। কৃষি বিভাগ বলছে, ভালো পরিচর্যা করলে গাছ স্বাভাবিক নিয়মেই ফলন দিবে, দরকার নেই হরমোন প্রয়োগের। গাছের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় যদি আমরা রাখতে পারি তাহলে আমার গাছগুলো দীর্ঘস্থায়ী হবে। তো কৃষি বিভাগের পক্ষ থেকে এই ধরনের কোনো হরমোন প্রয়োগ করার পরামর্শ আমরা কখনোই দিই না। বাগান চাষিদের ক্ষতি হলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি। দাবি, গত 6 ও 7 মে নিজেরাই পাকিস্তানে কাপুরুষের মতো হামলা চালিয়ে তারাই আবার মধ্যস্থতার অনুরোধ জানিয়েছে। তবে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে, উপযুক্ত জবাব দেওয়ার পরেই কেবল যোগাযোগ করবে। 10 মে ভারতে হামলার মধ্য দিয়ে প্রতিশোধের পর দিল্লির অনুরোধ রক্ষা করেছে। লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, ভারত পাকিস্তান যুদ্ধের কোনো সুযোগ নেই, কারণ এর সাথে 160 কোটি মানুষের জীবন জড়িত। পাকিস্তান খুব পরিপক্কতার সাথে সংঘাত মোকাবেলা করেছে বলেও জানান তিনি।
use of this domain in warfare. Intelligence fusion support India used drones to violate Pakistani air. সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে 200% নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা এলওসিতে যুদ্ধবিরতি মেনে চলছে। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব। Including their capital. ইসরায়েলি হামলায় গাজায় 24 ঘন্টায় অন্তত 26 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। নৃশংসতার মাত্রা ছাড়িয়ে টার্গেট করা হচ্ছে নারী ও শিশুদের। জাবালিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল এক স্কুলে বোমা হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। আইডিএফ এর বোমা বর্ষণ থেকে বাদ যাচ্ছে না শরণার্থী শিবিরগুলো। বর্বর অভিযান চালানো হয়েছে খান ইউনিস, আল মাওয়াসি সহ অন্যান্য শরণার্থী শিবিরেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মুক্তি পাবে হামাসের হাতে জিম্মি মার্কিন ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডার। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন ইডেন আলেকজান্ডারের ঘরে ফেরা গাজা যুদ্ধ বন্ধের পথ উন্মোচন করেছে। মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক 21 বছর বয়সী ইডেন আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে হামাসও। এর পরিবর্তে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ এবং গাজায় যুদ্ধ বন্ধের আলোচনা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও হামাসের মাঝে। কাতারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ও হামাস সদস্যদের মাঝে সরাসরি যুদ্ধ বন্ধের আলোচনা চলছে বলেও জানায় হামাস। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে খাদ্য সংকট। অনাহার, অর্ধাহারে মানবিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখছে বাসিন্দারা। 2.5 মাস ধরে ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ হওয়ায় উপত্যকায় খাদ্যের মজুদ শূন্যের কাছাকাছি। বেঁচে থাকার জন্য আগাছা পর্যন্ত খেতে হচ্ছে মানুষকে। বেড়েই চলেছে মারাত্মক অপুষ্টিজনিত রোগের সংখ্যা। খাবারের অভাবে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। খান ইউনিসের আবু নাসের হাসপাতাল। সারি সারি রাখা শয্যায় অসহায় শুয়ে আছেন ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত অসহায় মানুষ। কেউ প্রহর গুনছেন মুক্তির, কেউ বা মৃত্যুর। জরুরি চিকিৎসা সরঞ্জাম ফুরিয়েছে বহু আগেই। এ দফায় শেষ হয়ে আসছে খাদ্যের মজুদ। প্রায় 10 সপ্তাহ ধরে ফিলিস্তিনে কোনো রকম খাদ্য কিংবা ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। ফলে তলানিতে ঠেকেছে বিধ্বস্ত গাজার খাদ্য ভাণ্ডার। বাজারগুলোতে মিলছে না মাছ, মাংস, সবজি থেকে শুরু করে কোনো রকম খাদ্য। আইডিএফ এর আগ্রাসনে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ খাবারের দোকান। শেষ ভরসা হিসেবে রয়েছে সামান্য কিছু টিনজাত খাবার। চড়া দামের কারণে যা নাগালের বাইরে অধিকাংশ সম্বলহীন গাজাবাসীর। বাজারে কোনো খাবার নেই। অসুস্থ, মৃত্যু পথযাত্রী রোগীরা না খেয়ে রয়েছে দিনের পর দিন। এর আগে হাসপাতাল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে রোগীদের 2-3 বেলার খাবার দেওয়া হতো, কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে সেটাও বন্ধ। এই যে এখানে অর্ধেকটা বিস্কুট আর 2টো খেজুর আমার মুমূর্ষু বোনের দুপুরের খাবার। গতকাল তাকে এই বিস্কুটের অর্ধেকটা খাইয়ে বাকিটা আজকের জন্য রেখে দিয়েছিলাম। এখানে কোনো খাবার নেই। আমার বোন আর আমার বাচ্চা কাচ্চাদের কি করে বাঁচিয়ে রাখবো আমি জানি না। খাদ্যের অভাবে গেল 1 মাসে গাজায় দেখা দিয়েছে অপুষ্টিজনিত রোগ। মৃত্যুর ঝুঁকিতে শিশুসহ অন্তত 16,000 গর্ভবতী ও প্রসূতি নারী। দীর্ঘদিন ধরে কৌটাজাত খাদ্য গ্রহণের কারণে হৃদ ও অন্ত্রজনিত নানা রোগে ভুগছে গাজার বাসিন্দারা। যন্ত্রণায় কাতর মানুষের ভিড় বাড়ছে হাসপাতালে। আমি একজন হৃদরোগী, আইসিইউতে ভর্তি আছি। আমার নিয়মিত খাবারের প্রয়োজন, কিন্তু এখানে তো খাবার নেই। বাসায় রয়েছে শুধুমাত্র 1 ক্যান বিন। এই ক্যান খাবার শেষ হলে কি করব জানি না। যুদ্ধবিরতিকালীন 2 মাসে যথেষ্ট পরিমাণ খাদ্য সরঞ্জাম প্রবেশের মিথ্যা অজুহাত দেখিয়ে গাজায় আর কোনো রকম জরুরি ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। তাহলে কি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথে রাশিয়া ইউক্রেন? এই বিষয়ে ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই দুদেশের মধ্যে যুদ্ধের অবসান বিষয়ে কথা উঠেছে আন্তর্জাতিক মহলে।
তবে রয়েছে মত পার্থক্য। রাশিয়া চাইছে 2022 সালের শান্তি চুক্তি নিয়ে আবারও আলোচনায় বসুক দুই দেশ। অপরদিকে 30 দিনের যুদ্ধবিরতি চাইছে ইউক্রেন সহ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। ক্রেমলিনে এ যেন নতুন এক সকাল। যুদ্ধের অবসান ঘটাতে রবিবার ইউক্রেনের সাথে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকটি আহ্বান করা হয়েছে। এ খবর শান্তির বার্তা ছড়িয়েছে দুদেশের নাগরিকদের মাঝে। পুতিনের এ আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিঃশর্ত নয় পুতিনের এ শান্তি প্রস্তাব। আলোচনায় বসার আগে কোনো প্রকার পূর্বশর্ত রাখতে নারাজ রুশ প্রধান। পাশাপাশি যুদ্ধের কারণকে সমূলে উৎখাত করে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রাখেন তিনি। চান 2022 সালের শান্তি প্রস্তাব নিয়ে পুনরায় আলোচনার টেবিলে মুখোমুখি হোক কিয়েভ ও মস্কো। কোনো প্রকার পূর্বশর্ত ছাড়াই কিয়েভকে 2022 সালে চুক্তি নিয়ে পুনরায় আলোচনার বসার আহ্বান জানাচ্ছি। আমরা চাই দেরি না করে তারা আলোচনায় আসুক। যুদ্ধের কারণগুলোকে প্রতিহত করে আমরা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যার ইতিবাচক প্রতিফলন পড়বে উভয় দেশেই। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার সূচনা হয়, যা পরিচিতি লাভ করে ইস্তাম্বুল ঘোষণা নামে। চুক্তিতে ইউক্রেনের পশ্চিমা ঘেঁষা কৌশলগত অবস্থান, ন্যাটোতে যোগদানের চেষ্টা ও পূর্ব ইউক্রেনের রুশভাষীদের নিরাপত্তার মতো বিষয় উত্থাপন করে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীকেও সীমিত করার দাবি জানায় মস্কো। বিনিময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ বেশ কিছু দেশের কাছে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করে কিয়েভ। তবে ভবিষ্যতে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় চুক্তিটিকে সমর্থন দেয়নি পশ্চিমারা। তবে কি থামতে যাচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধ? রয়েছে বেশ কিছু সংশয়। পুতিনের প্রস্তাবের একদিন আগেই জেলেনস্কির সাথে দেখা করেন ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ডের নেতারা। এ সময় 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তারা। নতুবা রাশিয়াকে ব্যাপক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি দেন এসব নেতারা। তবে এসব হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। এই মুহূর্তে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি প্রয়োজন। মেনে নেওয়া না হলে জবাবদিহিতাও দরকার আছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই শান্তির বিষয়ে আলাপ করতে পারি। আমরা 20টি দেশ একত্রে জোটবদ্ধ হয়েছি। আমরা আমেরিকার নজরদারিতে 30 দিনের যুদ্ধবিরতি চাই, যেখানে ইউক্রেন কিংবা রাশিয়া কোনো পক্ষেরই কোনো পূর্বশর্ত থাকবে না। রাশিয়া এটা না মানলে তাদের ইউরোপ ও আমেরিকার নিষেধাজ্ঞার আওতাধীন করা হবে। 3 বছর ধরে চলমান এ যুদ্ধে ইউক্রেনের 1/5 ভূখণ্ড দখলে নিয়েছে রাশিয়া। হতাহত হয়েছে উভয় দেশের লক্ষাধিক সেনা, প্রাণ হারিয়েছেন কিংবা সব হারিয়ে নিঃস্ব অগণিত মানুষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।